বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন মাফিয়া হাসিনা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়েছিল। যে মামলাটা সম্বন্ধে বাংলাদেশের আপামর জনগণ বিশ্বাস করে এটা একটা সম্পূর্ণ মিথ্যা মামলা এবং খুব একটা হাস্যকর একটা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়। সে মামলাটা পরিচালনা করতে মাফিয়া হাসিনাকে প্রায় 10 বছর সময় লেগেছিল। মানে মামলাটা রায় পর্যন্ত আসতে প্রায় 10 বছর সময় লাগছিল মাফিয়া হাসিনার। অথচ মাফিয়া হাসিনার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, কোর্ট, আদালত যা কিছুই বলেন না, সব কিছু মাফিয়া হাসিনার পক্ষে ছিল। তারপরও মাফিয়া হাসিনাকে দীর্ঘ প্রায় 10 বছরের মতো অপেক্ষা করতে হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা তথাকথিত রায়ে সাজা দেওয়ার জন্য। এবং অবশেষে 2008 সালে 8 ফেব্রুয়ারি সে মামলার রায়টা দেওয়া হয়, অবৈধ মামলার রায়টা দেওয়া হয়, যে মামলা কোনো ভিত্তি ছিল না। কথাটা এই জন্য বললাম, গতকাল সার্জিস আলম, নাগরিক পার্টির একজন তথাকথিত নেতা সার্জিস আলম বলছে যে মাফিয়া হাসিনাকে ফাঁসির কাস্টে না দেখা আগ পর্যন্ত, মানে না তোলা, দেশে এনে ফাঁসির কাস্টে না তোলা পর্যন্ত বাংলাদেশে কেউ বা কোনো রাজনৈতিক দল নির্বাচনের কথা মুখে আনতে পারবে না। কথাটা এক প্রকার হুমকি ধরতে গেলে। তাহলে এরকম হুমকি কি সার্জিস আলম দিতে পারে? পারে না। আর মাফিয়া হাসিনা যে 2000 অধিক মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাছাড়া মাফিয়া হাসিনার বিরুদ্ধে আরো অভিযোগ আছে, গুম, খুন, টাকা পাচার, দুর্নীতি, ক্ষমতা অপব্যবহার, মানে যাচ্ছে তা, মানে অনেক অনেক অপরাধের এটা পাহাড় বললে পড়াবে না, কয়েকশো পাহাড় মাফিয়া হাসিনার বিরুদ্ধে। তাহলে এগুলার বিচার করতে যেখানে একটা মিথ্যা মামলা, সম্পূর্ণ একটা টুঙ্কো একটা মিথ্যা অজুহাতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিতে মাফিয়া হাসিনার সব কিছু অনুকূলে থাকার পরও আর 10 বছর কাছাকাছি সময় লাগছিল, সেইখানে এই মাফিয়া হাসিনার এতগুলো অপরাধের সাজা আপনি কি 2-3 বছর 4 বছর মধ্যে দিতে পারবেন? কখনোই সম্ভব না। তাছাড়া আপনি বলতেছেন, বা এই নাগরিক পার্টি বলতেছে মাফিয়া হাসিনাকে ধরে এনে, প্রথমে তো ধরেও আনতে পারবেন না। মাফিয়া হাসিনাকে প্রথমে তো ইন্ডিয়া থেকে আনতেই পারবেন না। বিচার করতে পারবেন, বাংলাদেশে একটা গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের বিচার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাফিয়া হাসিনাকে ধরে আনতে পারবেন না। প্রথমত মাফিয়া হাসিনাকে ধরে আনতে পারবেন না। ফাঁসির কাজটা তো অনেক দূরের কথা। এখন অনেকে বলবেন আমি হাসিনার দালালি করতেছি, এই করতেছি, সেই করতেছি, অনেক কিছু বলতে পারবেন, ওদের বলার স্বাধীনতা আছে। কিন্তু বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে। ভারত কি সহজে মাফিয়া হাসিনাকে ফেরত দেবে? কোনোদিনও ভারত ফেরত দেবে মাফিয়া হাসিনাকে? কোনোদিন ফেরত দিতে পারবে? ফেরত দিবে না। শেখ মুজিবকে যারা হত্যা করছিল 15 আগস্ট, তাদেরকে পর্যন্ত শেখ হাসিনা ফেরত আনতে পারে নাই। আর 2000 অধিক লোককে হত্যা করে গেছে হাসিনা। যে হাসিনা এমন একটা দেশে গেছে যেটা তার স্বামীর দেশ, সেই দেশ থেকে কোনোদিনও হাসিনাকে আনতে পারবে বাংলাদেশে? আচ্ছা, আনলেও সেটা আনবে, এনে বিচার করবে। তো বিচারের সাথে নির্বাচনের কি সম্পর্ক? বিচারের সাথে নির্বাচনের কি সম্পর্ক? আপনারা নাগরিক পার্টি বলতেছে সেকেন্ড রিপাবলিক করতে হবে। সেকেন্ড রিপাবলিক কি? আচ্ছা, ওই তর্কে আমি যাচ্ছি না। সেকেন্ড রিপাবলিক যদি করেন, আবার এই আপনার নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে আপনার সংবিধানের জন্য গণপরিষদের নির্বাচন এবং জাতীয় নির্বাচন পাশাপাশি করতে হবে। না, মানে নাগরিক পার্টি তাদের উদ্দেশ্য, লক্ষ্য এগুলো কোনো নির্ধারিত না। তারা কখন কি বলে সেটা
বোঝা মুশকিল। তাদের কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই। তারা যখন তাদের ফির উপর থেকে ফ্রান্স থেকে বসে তাদের ফিরগুলা কয়েক জায়গা থেকে বসে 4টা ফির তাদের আছে। আমি 3টা নাম বলছিলাম, একটা নাম তখন আমার ফার্স্ট টাইম বলছিলাম, একটা নাম এখন বলবো না, পরবর্তীতে বলবো। সেই নামটা এখনো বলবো না, পরে বলবো। আর মানে 7 জনের একটা ফির আছে এদের। এই ফিরগুলো যখন যায় বলে তাই নিয়ে ফেলায়। এদের নিজস্ব কোনো মানে নীতি আদর্শ ওইরকম কিছু নেই, যার কারণে তারা এক এক সময় এক একটা কথা বলে। যদি সেকেন্ড রিপাবলিক করেন, আবার যদি আপনার সংবিধানের জন্য গণপরিষদ করেন, তাহলে সংবিধানের জন্য সংবিধান সংস্কার কমিটি কী জন্য করছেন? নির্বাচন সংস্কার কমিটি কী জন্য করছেন? নির্বাচন কমিশন কেন গঠন করলেন? নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন কেন গঠন করলেন? সংস্কার কমিটি কী জন্য করলেন? এই জন্য 10-12টা সংস্কার কমিটি করলেন, এগুলো কী জন্য করছেন? এগুলো করতে কি টাকা লাগে নাই? আমরা কি বুঝি না এগুলো? আপনি এগুলো করতে যাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে তাদেরকে একটা সম্মানিত হয় নাই প্রতি মাসে মাসে? আর সেটা তো এমনই না যে হালকা সম্মানী, নাম কষ্ট সম্মানী, সেটা এমনও নয়। সেটা কমপক্ষে হলো 30 থেকে 50,000 টাকার উপরে প্রতিজনকে দেওয়া হয়েছে। তাহলে এত লোককে যে সম্মান দিয়ে এই যে 12-13টা 11-12টা সংস্কার কমিটি গঠন করা হয়েছে, সেই সংস্কারের প্রস্তাবগুলো দিচ্ছে, এই যে এত টাকাগুলো খরচ হয়েছে, এগুলো কার টাকা? এগুলো তো জনগণের টাকা। তাহলে এই টাকাগুলো কী জন্য খরচ করাইলেন আপনারা? তখন কেন এটা বাধা দেন নাই? এখন এসে বলতেছেন এই করতে হবে, সেই করতে হবে। যাক, এরা কথা বলছে, এটা নিয়ে কথা বলছে না, কিন্তু যেটা আসল কথা সেটাই বলি। সার্জিস আলম কখন কি বলে কোনো ঠিক ঠিক নাই। এই সার্জিস আলমের চরিত্র তো আমরা জানি। এ একটা টিভি টক শোতে বলছে মাফিয়া হাসিনার সময় ঢাকা ভার্সিটিতে পড়তে গেলে আওয়ামী লীগ করবে না, তাহলে ভার্সিটিতে পড়তে পারবে না। যে ছেলেটা ভার্সিটিতে পড়তে যাবে তাকে আওয়ামী লীগ করতে হবে, ছাত্রলীগ করতে হবে। ধরে নিলাম এই জন্য মানে ঢাকা ভার্সিটিতে পড়তে গেলে আওয়ামী লীগ করতে হতো বা ছাত্রলীগ করতে হতো, ধরে নিলাম, আমি তর্কের কাছে ধরে নিলাম। কিন্তু ছাত্রলীগ করতে গেলে কি ফেসবুকে পোস্ট দিতে হয় আমার 22 বছরের কেরিয়ারের সার্থক মাফিয়া হাসিনার সাথে, জননেত্রী হাসিনার সাথে, দেশরত্ন হাসিনার সাথে সরাসরি দেখতে পাওয়া আমার 22 বছর জীবনের সার্থকতা? তারপর কমিটিতে কি আসতে হয় ছাত্রলীগ করতে গেলে? তারপর কমিটিতে আসলো, আবার মিটিংয়ে যেতে হয়, আচ্ছা সেখানে গেল, তারপর পোস্ট দিল, তারপর আব্বাকে নিয়ে আবেগঘন লেখা লেখলো, আব্বাকে নিয়ে আবেগঘন বক্তব্য দিল। ছাত্রলীগ করতে গেলে কি এগুলো করতে হয়? কোনো একটা চাপে পড়ে কোনো একটা দল করলে সে দলে হ্যাঁ আসি, এই দলের সাথে আমি আসি, মানুষ এটা বোঝে যে হ্যাঁ আমি আপনার সাথে আসি, আপনার কথার সাথে আমি একমত, এরকম একটা ভাব প্রকাশ করে। কিন্তু সার্জিস আলম যেভাবে উপস্থাপন করছে নিজেকে, সে এখন বলে সে আওয়ামী লীগ বাধ্য হয়ে করছে। তাহলে যে লোকটা চরিত্র ঠিক নাই, সে আমাদেরকে সবক শিখাতে আসে। যে লোকটা চরিত্র ঠিক নাই, সে আমাদের সবক শিখাতে আসে। সে নিজে করছে আওয়ামী লীগের দালালি সারা বছর সে আওয়ামী লীগের দালালি করছে। হাসিনাকে দেখছে, তার 22 বছর তার 22 বছরের জীবন সার্থক হয়ে গেছে হাসিনাকে দেখার কারণে। তারপর তার বাবার প্রশংসা করতে করতে তার মুখে ফেনা তুলে ফেলছিল। তো যে লোক মাফিয়া হাসিনার দালালি করছে, সে চাই মাফিয়া হাসিনার বিচার। আর বিচারের সাথে এখানে কি সম্পর্ক? নির্বাচনের কি সম্পর্ক? আর নির্বাচন তো একটা দল চাইতে পারে, নির্বাচন তো একটা রাজনৈতিক দল, তার অধিকার। নির্বাচন চাওয়া একটা রাজনৈতিক দলের অধিকার। একটি রাজনৈতিক দল কি জন্য রাজনৈতিক দল করে? ক্ষমতা যাওয়ার জন্য। এই যে এখন নাগরিক পার্টি রাজনৈতিক দল করছে, কি জন্য করছে? ক্ষমতা যাওয়ার জন্য তো করছে। সবারই উদ্দেশ্য একই, ক্ষমতা যাওয়া। তাহলে বিচারের কাজ বিচার হবে, এখানে নির্বাচন হতে পারবে না, এর ওই জায়গা না দেখা পর্যন্ত। আবার কিছু প্রশ্ন তুলে 2000 জন জীবন দেয় নাই কাউকে ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য। তো 2000 জন কি জীবন দিছে কাউকে রাজনৈতিক দল করার জন্য, কাউকে উপদেষ্টা হওয়ার জন্য? 2000 জন কি জীবন দিয়েছে যে অমুককে উপদেষ্টা করতে হবে, অমুক মিলে একটা রাজনৈতিক দল গঠন করবে? এদের রাজনৈতিক দল শক্তিশালী যতদিন না হবে ততদিন নির্বাচন হবে না, এদের রাজনৈতিক দল শক্তিশালী হলে তখন নির্বাচন হবে। এরকম চিন্তা করে কি 2000 মানুষ জীবন দিয়েছে?
2000 মানে একটা বিষয়ে জীবন দিয়েছে, এটা সবাইকে মেনে নিতে হবে। সেটা হচ্ছে একটা নির্বাচন। বাংলাদেশের জনগণ রাস্তায় কি জন্য নামছে? একটা নির্বাচন, 16-17 বছর নির্বাচনে একটা মানুষ ভোট দিতে পারে নাই। তারপর হাসিনার জুলুম নির্যাতন, অবৈধ ক্ষমতা, হাসিনার টাকা পাচার, দেশটাকে বুঙ্গুর করে দেওয়া, দেশটাকে লুটপাট করা, দেশটাকে যা ইচ্ছে তাই করা হাসিনার। এইসব বিষয়ে জনগণ কূপে ফুসতে ফুসতে একসময় গিয়ে সেই কূপটা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত হওয়ার পর মাফিয়া হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাহলে এই যে জনগণের মধ্যে যে কূপ ছিল, সেই কূপের মধ্যে একটা হয়তো ছিল, এর মধ্যে একটা কূপ আছে যে 16 বছর 17 বছর নির্বাচনে ভোট দিতে পারে নাই, আমার গণতান্ত্রিক অধিকার আমি প্রয়োগ করতে পারি নাই। এই কূপটা তো আমার মধ্যে ছিল, কিন্তু আমার মধ্যে এই কূপটা ছিল না যে 3 জনকে উপদেষ্টা করতে হবে, তারপর একটি রাজনৈতিক দল গঠন করতে হবে। আমার মধ্যে তো এই কূপটা ছিল না। যারা জীবন দিয়ে যারা শহীদ হয়েছে তাদের মনে তো এই কূপটা ছিল না। 3 জনকে উপদেষ্টা করতে হবে, একটি রাজনৈতিক দল করতে হবে, সাদিস আলমদেরকে একটি শক্তিশালী রাজনৈতিক গঠন করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে হবে না, এরকম তো ওদের মনে কোনো আকাঙ্ক্ষা ছিল না। অন্তত একটা আকাঙ্ক্ষা তো ছিল এদের মনে, যারা জীবন দিচ্ছে, যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য। তাহলে কথা বলবেন, যুক্তি দিয়ে কথা বলবেন, গায়ের জোরে কথা বলবেন না। আপনাদের আব্বা, আপনাদের গুরুরা বিভিন্ন দেশে বসে যা বলবে আপনারা তা বলবেন, তা তো হতে পারে না। একটি রাজনৈতিক দলীয়ভাবে চলতে পারে না। আপনাদের অস্তিত্ব আগামী নির্বাচন পর্যন্ত, এরপর আপনাদের অস্তিত্ব থাকে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আপনার অস্তিত্ব থাকবে না, এভাবে করলে আপনার অস্তিত্ব থাকবে না। দেশের জনগণের প্রতি কমিটমেন্ট নেই। আপনারা রাজনৈতিক দল গঠন করেছেন, কিভাবে কি করবেন না করবেন সেগুলো বলেন। জনগণকে কিভাবে সুখী রাখতে পারবেন, কি করতে পারবেন সেগুলো না বলে আপনারা ওইকে দৌড়িয়ে আনবেন, ওরে না হবে কিন্তু এটা হতে পারবে না, ওইটা হতে পারবে, এটা করতে পারবে, ওইটা করতে পারবে না। দেশটা তো যারা বসে আছে তারা তো ঠিকভাবে চালাতে পারতেছে না, তারা তো ঠিকভাবে কোনো কিছু চালাতে পারতেছে না। শুধু একটা উদাহরণ দিই, গতকালকে যে ঘটনা ঘটছে ঢাকায় একজনের, এই যে এসটি ইমামের ছেলের বাসা বলে যে হামলাটা করা হয়েছে, এটা শেষে দেখা গেল এটা এসটি ইমামের ছেলের বাসা না। আমি ধরে নিলাম এটা এসটি ইমামের ছেলের বাসা। এখানে কয়েকশো কোটি টাকা আছে, এখানে কয়েক হাজার অপরাধী জড়িত লুকিয়ে আছে ঘরের মধ্যে। তারপরও কি 15-20 জন বা 20-50 জন ছেলে গিয়ে এভাবে দরজা ভেঙে একটা ঘরের মধ্যে ঢুকে যা তা অবস্থা করতে পারে? আইন শৃঙ্খলা ঠিক থাকলে দেশে কখনো করতে পারে না। আমার ঘরে আমি অপরাধী, আমি অনেক বড় অপরাধী, আমাকে ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা আসবে, তারা এসে নিয়ে যাবে। এই যে আপনারা যখন খবর পেয়েছেন যে এই ঘরের মধ্যে এরকম অপরাধী আছে, তাহলে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন, খবর দিয়ে আপনারা অবস্থান করবেন যে এই ঘরে এরকম আছে। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে পারেন যে আপনারা এখানে সার্চ করতে পারেন, তল্লাশি করতে পারেন, এটুকু বলতে পারেন। কিন্তু আপনারা এখানে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে জিনিসপত্র তছনছ কইরা একটা ঘরের মধ্যে 20-50 জন ছেলে গিয়ে সমন্বয়ক নামদারি কতগুলা জঙ্গি গিয়ে একটা ঘরকে যে তছনছ করা হলো, তার কোনো বিচার কি দেশে হবে? কালকে দেখছে না সেটা সারা বাংলাদেশের মানুষ দেখছে না? দেশটাকে একটা মগের মূল্যকে পরিণত করছে। দেশটা তো এরা এখন মগের মূল্যকে পরিণত করছে। দেশটা এখন মগের মূল্য, যখন যার ইচ্ছে তার ঘরে ঢুকতে পারবে, যখন যার ইচ্ছে তার ঘরে ঢুকে তছনছ করতে পারবে। দেশটাকে মগের মূল্য হয়ে গেছে। সেই জন্য একটা নির্বাচন দরকার। এই সরকার পাচ্ছে না, এই সরকার দেশ চালাতে পারতেছে না কোনোভাবে। দেশ চালাতে পারলে একটা ঘরে দরজা ভেঙে 20-25 জন ছেলে গিয়ে কিভাবে তছনছ করে, সেখানে যত বড় অপরাধী থাকুক, এগুলোর দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী, তারা গিয়ে করতে পারতো। আবার এদেরকে আবার কিছু দেখলাম আইন শৃঙ্খলা বাহিনীও কেন বুঝতে ছিল, তারাও কোনো প্রতিকার করে নাই। তাহলে এটা তো দেশটা থেকে মগের মূল্যকে পরিণত হয়েছে। সেই জন্য দেশে একটা নির্বাচন দরকার। আর উনি বলতেছে কেউ দেশে নির্বাচন মুখে আনতে পারবে না। এভাবে কথা বলাটা ঠিক না। আপনারা রাজনৈতিক দল গঠন করছেন, দেশের মানুষকে কিভাবে শান্তিতে রাখতে পারবেন সেই চেষ্টা করেন। এই যে দেশটাকে মগের মূলক তৈরি করছেন, এখান থেকে সরে আসেন, না হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। একটা কথা মনে রাখেন, ইতিহাস কাউকে ক্ষমা করবে না, আপনাদেরকেও ক্ষমা করবে না। আপনাদের ভবিষ্যৎ আগামী নির্বাচন পর্যন্ত। আমার ভিডিওটা থাকবে আপনাদের ভবিষ্যৎ আগামী নির্বাচন পর্যন্ত।
তারপর আপনাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দেখে সেটা বাংলাদেশের জনগণ দেখবে। অত ফাল ফাড়িয়েন না, দেশটাকে সুন্দরভাবে চলতে দিন, সহযোগিতা করুন, সুষ্ঠু একটা নির্বাচনের দিকে আগান। দেশের মানুষের জন্য কি করতে পারবেন সেগুলো বলেন, দেশের কল্যাণের জন্য কি করতে পারবেন সেগুলো বলেন। এইসব মবগিরি ছেড়ে দেন, দেশটাকে শান্তিতে রাখেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।